উপদেষ্টার সঙ্গে 2 দফায় 20 রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক, নির্বাচন, জুলাই সনদ সহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা। সবাইকে অনিশ্চয়তা রেখে কোনো পরিকল্পনা কার্যকর হবে না, মন্তব্য তারেক রহমানের। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নো করিডোর, নো বন্দর, সাফ জানালেন জামায়াত আমির। প্রধান উপদেষ্টা ঘোষিত সময় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশাবাদ। ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু, সাবেক ডিএমপি কমিশনার সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। ঢাকায় ছোট গরুর লবণযুক্ত চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা। দেশে চাহিদা না থাকলে করা যাবে রফতানি। সিন্ধুর পানি চুক্তি স্থগিতে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা, কোটি মানুষের অস্তিত্বে আঘাত, বলছে ইসলামাবাদ। এবং সাইবার আক্রমণে বিপর্যস্ত বাংলাদেশ, সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি, উঠেছে কালোবাজারের অভিযোগ, বেশিরভাগ আসন হাওয়া। সংবাদ সন্ধ্যা দেখছিলেন, সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেছেন 20টি দলের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দফায় বৈঠকে বসেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। এরপর সন্ধ্যা 6টার পর দ্বিতীয় দফায় বৈঠকে বসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক, ইসলামাবাদী সহ 9 রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে শনিবার বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। দর্শক, এ বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসান, বৈঠকের বিষয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। আপনাকে ধন্যবাদ। বৈঠক এখনো চলছে, আমরা এতটুকু জানতে পেরেছি। দ্বিতীয় দফার যে বৈঠক হওয়ার কথা রয়েছে 9টি দল, সেই 9 দলের 9 জন প্রতিনিধি ইতিমধ্যে যমুনার ভিতরে প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত কোনো দলের প্রতিনিধি দলই কিন্তু এখন পর্যন্ত বের হয়নি এবং কি কি বিষয়ে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলো সেটি এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা যতটুকু ধারণা করেছি, গতকালকে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির সাথে যেসব বিষয় নিয়ে কথা হয়েছে সেই সব বিষয়ের এক্সটেনশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। সেখানে বর্তমান যে উদ্ভূত পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের কিছুটা টানাই পড়ন, একই সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল 3 উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন, বিশেষ করে ছাত্র 2 উপদেষ্টা এবং প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, একই সাথে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা ধরনের অবস্থান কর্মসূচির কারণে আসলে প্রধান উপদেষ্টা অনেকটা বিরক্ত হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং ক্ষমতা ছেড়ে দিয়ে একটা ঘোষণা দিয়েছিলেন। যদিও সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকটা নড়ে চড়ে বসে এবং তার প্রেক্ষাপটে কিন্তু আজকের আলোচনা হচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা সবগুলো রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল সবার সাথে কথা বলবার ঘোষণা দিয়েছিলেন এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকে 2 দফা এবং গতকালকেও কিন্তু 3 দফায় প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং সেগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। একই সাথে আগামী নির্বাচন কতদিনের মধ্যে সম্ভব হবে এবং সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়াগুলো কত দ্রুত সম্ভব করা হবে সে বিষয় নিয়েগুলো কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে কিছুক্ষণ পরে হয়তো প্রথম যে দলটি রয়েছে সেই দলের যারা প্রতিনিধি ছিলেন তারা হয়তো বের হবেন, এরপরে আমরা হয়তো আপনাকে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। জনগণকে অন্ধকারে ও রাজনৈতিক দলকে অনিশ্চয়তা রেখে কোনো পরিকল্পনা টেকসই ও কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। অন্য অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেন,
প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কয়েকজন উপদেষ্টা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন বলেও মত দেন তারেক রহমান। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে সরকারেরই কয়েকজন উপদেষ্টা। এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কোনো জায়গায় বৃষ্টি, কোনো জায়গায় ঝড়, এবং এটা নাকি 4-5 দিন চলবে। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতির আকাশেও এক ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারে সংস্কার করার কোনো সামর্থ্য নেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন দেবে বলে আশা জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের। বলেন, প্রধান উপদেষ্টা চান একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে এই কথা বলেন তিনি। এ সময় বন্দর ও করিডোর ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থবিরোধী যে কোনো কাজেই জামায়াতের অবস্থান না। এ সময় নো করিডোর নো বন্দর ইস্যুতে জামায়াতের স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি। বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। কারণ আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। আমরা নো বলে এসেছি, আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। 8 মাসে নিরবচ্ছিন্ন তদন্ত শেষে ছাত্র জনতার আন্দোলন চলাকালে চাংখারপুলে শিশু আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। প্রথম আনুষ্ঠানিক এই অভিযোগপত্রে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করা হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কোটা সংস্কার ঘিরে ছাত্র জনতার আন্দোলন দমনে নির্মম হত্যাকাণ্ড চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। গেল বছরের 5 আগস্ট চাংখারপুলে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। নির্মম এই হত্যাকাণ্ডের প্রায় 8 মাস পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন, যা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করল। অভিযোগপত্রে শেখ হাসিনার 16 বছরের শাসনামলে গুম, খুন, নির্যাতন সহ সব অপকর্মের আদ্যপন্ত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। চাংখারপুলের ঘটনা উল্লেখ করে আদালতকে তিনি বলেন, পলাতক আসামি হাবিবুর রহমান সহ অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অধীনস্থদের গুলি নির্দেশনা দেন। ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, রাষ্ট্রীয় বাহিনী হিসেবে পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাসমূহ তারা কে কিভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে
অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে। এদিন 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি প্রকাশের 1 সপ্তাহের মধ্যে তাদের হাজির হতে হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপির নেতা ইশরাক হোসেনের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব হস্তান্তরের দাবিতে সকাল থেকে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ রয়েছে সেবা কার্যক্রম, বিপাকে সেবা প্রত্যাশীরা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ। টানা 11 দিনের মতো বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সেবা কার্যক্রম। এখনও মূল ফটকে ঝুলছে তালা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি দিয়ে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলছেন, ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না পর্যন্ত চলবে কর্মসূচি। যতদিন না মেয়রের শপথ পরিপূর্ণ হবে ততদিন আমাদের অবস্থান থাকবে। একটা যৌক্তিক সমাধান হোক, আমরা তো এই সমাধান হইলেই চলে যাবে। নাগরিক সেবা বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। যা মানুষের কাজকর্ম বিভিন্ন ধরনের সবকিছু নগর ভবন থেকে করতে হয়। প্রচুর ভোগান্তি, এতে মানুষের সমস্যা হচ্ছে, রাষ্ট্রের সমস্যা হচ্ছে, রাষ্ট্রের কার্যকলাপের সমস্যা হচ্ছে। আসলে এগুলো আমরা চাই না। আমরা চাই যে স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে। শপথ পড়ানো নিয়ে টালবাহানা চলছে বলেও অভিযোগ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন শুল্ক কর কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় রাজস্ব বোর্ড পৃথকীকরণে জারি করা অধ্যাদেশ আগামী 31 জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে জানিয়ে রোববার অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়। এরপরই কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এদিকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবিতে আন্দোলন করে আসছিল শুল্ক কর কর্মকর্তা কর্মচারীরা। রোববার বিকেলে সংবাদ সম্মেলনও করেন তারা। এতে উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, উপকমিশনার আব্দুল কাইয়ুম এবং উপকর কমিশনার রইসুন্নেসা। এ সময় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজস্ব আহরণ কার্যক্রম সচল রাখতে তাদের দাবিগুলো পূরণে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণার দাবি জানান তারা। কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় বর্গফুট প্রতি বেড়েছে 5 টাকা, আর ছাগলের চামড়ায় 2 টাকা। রোববার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে দাম নির্ধারণের বিষয়টি জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, কাঁচা চামড়া সংরক্ষণে এবার 30,000 টন লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সংরক্ষণেও সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর 30,000 টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। বাণিজ্য উপদেষ্টা জানান, ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা নির্ধারণ করা হয়েছে, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম 1150 টাকা। 10 দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেয়া হবে না। ঢাকার বাইরে 1150, ঢাকাতে 1350। এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যেহেতু চামড়াটাকে সংরক্ষণ করার জন্য বিনামূল্যে লবণ দিচ্ছি এবং আমরা প্রশিক্ষণ দিয়েছি, যে পরিমাণ শ্রম ব্যয় হয় এই চামড়াটাকে লবণ লাগাতে, এটা সম্মিলিতভাবে আমরা আশা করি যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এটা যৌক্তিক। উপদেষ্টা জানান, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 60 টাকা থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। কোরবানির ঈদের সুষ্ঠু চামড়া ব্যবস্থাপনা ও পশু পরিবহনে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে হেল্পলাইন নম্বর 999 থেকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
সরকার প্রয়োজন মনে করায় সরকারি চাকুরি বিধিমালা সংশোধন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে সচিবালয়ে তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনে নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। ইউসুফ ভুইয়া রিপোর্ট। সরকারি চাকরি বিধিমালা সংশোধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে এই কর্মসূচি পালন করা হয়। বিষয়টি নিয়ে সচিবালয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠকে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নির্বাচনকে প্রবাহিত করতে 2018 সালে সরকারি কর্মচারী আইনকে সংশোধন করে আওয়ামী লীগ। এখন সরকার প্রয়োজন মনে করায় আইনটি পুনরায় সংশোধন করছে। এ নিয়ে কর্মচারীদের কোনো বক্তব্য থাকলে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। এ সময় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এবার 12 ঘন্টার মধ্যে সব ধরনের বর্জ্য অপসারণ করা হবে। কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান তিনি। বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এখানে ক্লিন করে পারবে এবং প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার রাখবেন প্রশাসক মহোদয়রা। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পশুর হাটের কারণে যেন রাস্তায় কোনো যানজট না হয় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঈদের সময়, ঈদের 3 দিন আমরা আলাদা স্পেশাল টিম গঠন করেছি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।